প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয় অনুষ্ঠানে। আমি মোর্শেদুল ইসলাম। আজ ভয়াল 25শে মার্চ 1971 সালের এই দিনে, আসলে এই রাতে বলতে গেলে, বর্বর পাকিস্তানি বাহিনী নিরীহ বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল অস্ত্র হাতে। শুরু করেছিল ইতিহাসের জঘন্যতম গণহত্যার। আমরা সেই দিনটিকে স্মরণ করে আজকের সম্পাদকীয় সাজিয়েছি। আজকের সম্পাদকীয় শিরোনাম 71-এর গণহত্যা বিশ্ব স্বীকৃতির অপেক্ষায়। আমাদের সাথে আজকে আলোচনা করার জন্য রয়েছেন আফসান চৌধুরী, অধ্যাপক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, রয়েছেন আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বীর মুক্তিযোদ্ধা, এবং রয়েছেন মফিদুল হক, ট্রাস্টি, মুক্তিযুদ্ধ জাদুঘর। প্রিয় দর্শক, আপনারাও ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় যোগ দিতে পারেন। সেই জন্য আমাদেরকে ফোন করতে হবে, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS-এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনা শুরু করার আগে দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। নৃশংসতম 25 মার্চ কাল রাত স্মরণে 1 মিনিটের ব্ল্যাকআউট। কেন্দ্রীয় শহীদ মিনারে আলোর মিছিল। গান, কবিতা, আবৃত্তিতে তুলে ধরা হলো বর্বরতার চিত্র। স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা। স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছে সরকার। 1 দশকের প্রচেষ্টার ফল আজকের বাংলাদেশ। স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু। কানাডার ফেডারেল আদালতে মামলার শুনানি। এবং রাজধানীতে তেঁতুলিয়া পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত। বাস থেকে ফেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার ঘটনায় মামলা। আমরা চলে আসব আজকের আলোচনায়। আসলে আমরা জানি যে কি হয়েছিল এই রাতে 48 বছর আগে, এবং এটা বলা যায় যে ইতিহাসের নিকৃষ্টতম একটি গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি বাহিনী। কিন্তু সেই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আমরা এখনো আদায় করতে পারিনি। এই দিক থেকে হয়তো আমাদেরও কিছু ঘাটতি ছিল, আমাদের সরকারগুলোর কিছু ব্যর্থতা ছিল সময় মতো উদ্যোগ না নেয়ার, যেই কারণে আমরা জাতীয়ভাবেও দিবসটি পালন করছি 2 বছর আগে থেকে গণহত্যা দিবস হিসেবে। এবং 2015 সালে জাতিসংঘ কিন্তু একটি দিনকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করেছে, সেটি হচ্ছে 9ই ডিসেম্বর। তো সেই দিক থেকে আমাদের এই দিনটিকে আন্তর্জাতিকভাবে পালন করার জাতিসংঘের মাধ্যমে সেটা সুযোগই বা কতটুকু, আমরা সেই বিষয়টি একটু আলোচনা করব। তো আমি আফসান ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমাদের এই সুযোগ কতটুকু? ধন্যবাদ। এবং আসলে 71-এ এই 25শে মার্চ কি ঘটেছিল সেটা আমাদের এই প্রজন্মকেও তো কিছুটা জানানো দরকার। যদিও বিভিন্নভাবে এখন এই নতুন প্রজন্ম জানতে পারছে, কিন্তু যারা প্রত্যক্ষদর্শী, সেই 9 মাসের অভিজ্ঞতার ভেতর দিয়ে যারা গেছেন, আমরা যারা গেছি, আমাদের মতো তো এই প্রজন্ম ততটা উপলব্ধি করতে পারবে কিনা। আমার কাছে যেটা মনে হয়, যেহেতু আমি তো সক্রিয়ভাবে ইতিহাসের চর্চাটা করি এবং পড়াই বিষয়টাও, এবং আজকে আমি যে ইউনিভার্সিটিতে পড়াই, ব্র্যাক ইউনিভার্সিটিতে, আমাদের একটা বই এবারে বের হয়েছে, নাম গ্রামের 71, এবং আমাদের একটা ভিডিও আছে যে গ্রামের মুক্তিযোদ্ধারা, এই দুটোই আমরা দেখাচ্ছিলাম। তো ছেলে মেয়েদের উৎসাহ, এবং যেটা বোঝা যায় যে তারা এ সম্পর্কে খুব একটা কিছু জানে না। কোনটা তারা জানে, খুব মোটা দাগের যেসব কথাবার্তা রাজনৈতিকভাবে আসে বা রাজনীতিতে আলাপ তর্কে আসে, সেগুলো জানে। আমার মনে হয় সক্রিয়ভাবে আমাদের দেশে আমরা চর্চাটা যতটা হওয়া দরকার সেটা করিনি এবং করি না। এবং আমার নিজের ধারণা যে এই কয়েকটি প্রজন্মের মধ্যে একটা ব্যবধান তৈরি হয়ে গেছে। আমি এই জন্যে বলছি যে যখন আমি ক্লাসে ওদেরকে একটা মাঝে মধ্যে ওদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিই যে তোমার পরিবারে 71টা কী হয়েছিল সেটা তোমরা দেখো,
ওই ছেলেমেয়েগুলো ফেরত এসে যখন উত্তরগুলো জমা দেয় তখন ওরা খুব আশ্চর্য হয়ে যায়, ওদের বাবা মারাও ওদেরকে কিন্তু এটা বলেনি। অতএব ৭১টা আর ওদের চর্চার মধ্যে নাই, চর্চার মধ্যে নাই। এই সমস্যাটা কিন্তু আমরা দেখি না, আমরা ওটাকে রাজনীতিকরণ করে ফেলি। আমরা বলি যে হ্যাঁ এই দল আসলে কিন্তু সব দলই কিন্তু চর্চাটা করে, নিজের মতো করে চর্চাটা করতে চায়। আমার মনে হয় ওই আন্দোলনটা হওয়া দরকার রাখা, এবং এই আন্দোলনটা কিন্তু আমাদের মতো যারা, আমাদের দিয়ে বোধহয় আর হবে না, আমাদের যে যে নতুন প্রজন্ম এসছে তাদেরকে দিয়ে হবে। অতএব আমি এখন মনে করি এই এত বছর বয়সে ৪০-৪১ বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে কাজ করে আমি ওই প্রজন্মকে বেশি উৎসাহিত করতে চাই। তো আমি দেখেছি যারা এখন গবেষণা করছে আমার সাথেই যারা করে, তারা কিন্তু তরুণরা করছে, নতুনরা করছে। অথবা আমাদের এটা আসার কথাটা আমি কেন বলবো, এটা আমার দেশের ইতিহাস যখন যত তার দায়িত্বের মধ্যেও পড়ে সেই প্রক্রিয়াটা। কিন্তু সব ক্ষেত্রে করতে গেলে রাজনীতি ঢুকে পড়ে, এটা আমরা অস্বীকার করে আমাদের কোনো লাভ হয় না। আমরা প্রত্যেক কেউ না কেউ কোনো অবস্থান থেকে রাজনীতি করি। তো আমি যেহেতু যেই প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে বেশি কাজ করি, আমি মনে করি অন্য জনগোষ্ঠী নিয়ে তো ধরেন প্রাতিষ্ঠানিক গবেষণার কাজ হয়, কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর ইতিহাসটা আমরা খুব কম জানি। আমি যখন দেখাচ্ছিলাম আজকে ভিডিওটা, আমি জিজ্ঞেস করলাম যে তোমাদের মধ্যে কেউ গ্রামে মুক্তিযোদ্ধারা কেমন সেটা দেখেছো? কেউ দেখেনি। কেউ শুনেছো? কেউ শোনেনি। এবং আমি অন্য ইউনিভার্সিটিতেও যখন দেখাই তখন আমি দেখেছি যে ওরা করে না। কেন করে না? কারণ আমাদের খুব মুক্তিযুদ্ধটা শহর কেন্দ্রিক। অথচ আপনি যদি ৭১ দেখেন, ৭১ কিন্তু গ্রামের মুক্তিযুদ্ধ গ্রামে হয়েছে, বেশিরভাগ মানুষ গ্রামে থেকেছে, তারা কষ্ট, লড়াই, সংগ্রাম, যাই প্রতিরোধ যাই বলেন আপনি, সেটা হয়েছে। কিন্তু আমরা সেটা খবরটা কম নিয়েছি। এই জন্যে আমি মনে করি ওই প্রচেষ্টাটা হলে মানুষকে যদি তার পরিসরে ফেরত নিয়ে গিয়ে তার ইতিহাসটা জিজ্ঞাসা করা যায়, ওটা থাকবে বেশি দিন। এইটাই আমি মনে করি সবচেয়ে বেশি হওয়া দরকার। ধন্যবাদ আফসার ভাই। আবার আসবো আপনার কাছে, আমি আব্দুল সালাম আপনার কাছে আসবো। আপনি বিএনপির রাজনীতির সাথে জড়িত, কিন্তু আপনার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা। এবং শুধু একজন মুক্তিযোদ্ধা বললে এত ছোট করে বলা হবে, আপনার অনেক মানে কীর্তি ৭১-এ। সেই যুদ্ধ শুরু হওয়ার আগের থেকেই আপনারা যেইভাবে অস্ত্র লুট করেছেন এবং মুক্তিযুদ্ধের প্রস্তুতির সাথে যুক্ত হয়েছিলেন সেটা আমরা জানি। আপনি কি একটু স্মৃতি জানতে চাই আপনার, প্রথমে ১৯৭১-এর সেই ২৫শে মার্চের স্মৃতি। আপনাকে ধন্যবাদ। এবং যে আপনি যে কথাটা বললেন, আসলেও আমি এটাতেই গর্ব অনুভব করি যে আসলে আমি কোন দল করি বা আমার কি নাম, আমি কোন ধর্ম, তার চেয়ে বড় আমি একজন মুক্তিযোদ্ধা। এবং আমি মনে করি মুক্তিযোদ্ধাদের কোনো দল নাই, মুক্তিযোদ্ধাই। দেখা যায় এই পয়েন্টটা যদি একটা ঠিক থাকা যায়, তাহলে ভাই যে বিষয়টা বললেন যে আজকে সব কিছুতেই যে রাজনীতিতে গুলিয়ে যায়, তাহলে কিন্তু সেটা হয় না। এবং তাহলে প্রকৃত ইতিহাসটাও কিন্তু ডাইভার্ট হতে পারে না, এবং এটার খুবই প্রয়োজন। তো যাই হোক, আপনি যেটা বলছেন আমি ওইটাতেই থাকবো। হলো যে সেই সময় তো আমি নটরডেমের প্রথম বর্ষের ছাত্র, স্কুল পাশ করে মাত্র নটরডেমে প্রথম ভর্তি হয়েছি। এবং সেই সময় যেহেতু ওই স্কুলে থেকেই ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত, সে সময় ছাত্রলীগ করতাম, তাই এই ৭ই মার্চ বা প্রত্যেকটা আন্দোলনের সাথেই সম্পৃক্ত। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা, পতাকা উত্তোলন, ইশতেহার, মানে সব কিছুর সাথেই আমরা অপেক্ষা করতেছিলাম যে এই ধরনের একটা অবস্থা আসবে, মানে পাকিস্তানে এটা ক্র্যাকডাউন করবে। মানে আমরা যতই প্লেনলি এটাকে চিন্তা করি না কেন, প্লেনলি যাবে না, এবং আমরাও প্লেনলি গেলে আমাদের স্বাধীনতাটাও পাবো না। স্বাধীনতার চিন্তাটা মূলত আরও বেশি চলে আসে ৭০-এর নির্বাচনকে কেন্দ্র করে। যখন আমরা নির্বাচনী কাজটা করি সেই সময় থেকে দেখা গেছে, কারণ আমরা ফিল্ডে ওয়ার্ক করছি এবং আমাদের চাওয়াটাই ছিল যে নৌকায় ভোট দেন, স্বাধীনতার পক্ষে ভোট দেন। অর্থাৎ সে সময় আমাদের একে স্পষ্ট পরিষ্কার, এর মধ্যে কোনো রাগডাক ছিল না। অন্য বড় রাজনীতিবিদদের বা আদার্সদের হয়তো অন্য কোনো বা ব্যালেন্স বা যে কোনো কিছু থাকুক, কিন্তু আমাদের ছাত্রদের মধ্যে কিন্তু এটাই মুখ্য ভূমিকা ছিল। সেই কারণে ওই সময় থেকে যে নির্বাচনে যখন আমরা জয়লাভ করলাম, জয়লাভের পরে যখন একের পর এক ঘটনা ঘটলো, তখনই আমাদের মধ্যে একটা যে প্রতিরোধ গড়ে তোলার একটা ব্যবস্থা বা চিন্তা আমাদের মধ্যে আসলো যে আমাদের যুদ্ধ করতে হবে, বা পাকিস্তানি হায়নারা আমাদের আক্রমণ করবে, এরপরে আমাদের যুদ্ধে যাবে। সেই কারণে আমাদের প্রস্তুতিটা নিতে হবে। এবং সেই প্রস্তুতি নেওয়ার জন্য
কোথায় কার কি অস্ত্র আছে, কোথা থেকে কতটুকু জোগাড় করা যায়, সেভাবেও আমাদেরকে যেহেতু ইনস্ট্রাকশন ছিল আমরা সেটা চেষ্টা করেছি। এবং এক্সপ্লোসিভ যেটা আমি একটু আগে বলতেছিলাম, যে মনে করো সেই সময় আমি যেহেতু আমার স্কুল ছিল মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুল, ওই স্কুলের ছাত্র ছিলাম আমি। ওই স্কুল স্কেল ক্যাপ্টেন ছিলাম, গেম ক্যাপ্টেন ছিলাম, স্কাউটের ট্রুপ লিডার ছিলাম, এই কারণে সম্পৃক্ত ছিলাম আর কি ছাত্রছাত্রীদের সাথে। তো ওই সময় মনে হলো যে তাহলে যে আমাদের যদি বোম এগুলো এক্সপ্লোসিভ বানাতে হয় তাহলে তো আমাদের ওই ইসের থেকে সব এগুলো এক্সপ্লোসিভ চুরি করতে হবে। তো সেটা আমার আরেক সহযোদ্ধা ছিল নাম শিবলি, আমার স্কুলেরই, ওই দুজন মিলে তারপরে এক বিকেলবেলা সেটাকে সন্ধ্যাবেলা চুরি করলাম, চুরি করে নিয়ে আসলাম। তারপর নিয়ে আসার পরে ফকিরাপুল আমার বাসা, ওই সময় বাসা ছিল ফকিরাপুল বাজার যেটা, ওইখানেই। তো ওইখানে এসেই সেগুলোকে রাখলাম, বাড়িতেই রাখলাম। তখন তার অত রিস্ক বা কি হবে অত চিন্তা করি নাই। আমার পাশেই টিএনটি কলোনি, পিএনটি কলোনিতে বেশিরভাগ ওই সব নন বেঙ্গলিরা থাকতো, যারা পোস্টালে চাকরি করতো, টিএনটি চেতা চাকরি করতো। এটা একটা আমাদের জন্যই ছিল। এবং তারপরে সেই সময় আরেকটা যেটা প্রস্তুতি নেই যে যুদ্ধ এরকম একটা অসহযোগ অবস্থা আসবে, যুদ্ধ লেগে যাবে, তখন এই সংবাদগুলো প্রচার করার জন্য, কারণ সেই সময় তো আর ওই কম্পিউটার বা আদার্স এত কিছু বা পত্রপত্রিকা এইভাবে অত কিছু ছিল না। তখনই হলো যে সাইক্লোস্টাইল মেশিন, তখন সাইক্লোস্টাইল মেশিন সব জায়গায় নাই। এবং আমাদের দুইটা স্কুল, একটা বয়েজ একটা গার্লস। বয়েজ স্কুলে সাইক্লোস্টাইল মেশিন নাই, গার্লস স্কুলে আছে। তাই গার্লস স্কুলে শেষ স্বাভাবিকভাবে আমাদের জন্য যাওয়াও একটু টাফ ছিল। কিন্তু তারপর যেহেতু আমি বয়েজ স্কুল ক্যাপ্টেন ছিলাম, একটু থাকার পরও সেটা এরকম বৃষ্টির বিকেলে তারপরে দেখা যায় ওই সময় গার্ড টার্ডকে অন্যদিকে সরাইয়া তালা ভেঙে সেই সাইক্লোস্টাইল মেশিনটা সেখানে নিয়ে আসছি, যাতে যুদ্ধকালীন সময় যাতে খবরাখবর আমরা প্রচার করতে পারি, করতে পারি। এর মধ্যে দিয়ে তো সময় চলে আসলো। তারপরে সেই 25শে মার্চের, আমি বেশি ডিটেলসে যাই না, 25শে মার্চের রাতটা যখন আসলো, ওই দিন বিকেলবেলা তৎকালীন মানে ইকবাল হলে আসলাম, সেখান থেকে ইনস্ট্রাকশন নেওয়ার জন্য যে কী হবে। এবং সেই সময় একটা ছিল যে আজকে কিছু একটা ঘটবে, আজকে একটা কিছু ঘটবে। আগে থেকে তো এরকম একটা ছিল বিভিন্ন মহল থেকে, তো ওই দিন এটা ছিল যে আজকে ডেফিনেটলি ঘটবে, এই ধরনের একটা নির্দেশই ছিল যে তোমরা যার যার এলাকায় যাও, যেখান থেকে যেভাবে পারো প্রতিরোধ করার চেষ্টা করো, মেন রোডগুলো বন্ধ করে দিতে হবে, মেন রোডগুলো যাতে ওরা ইজি মুভ করতে না পারে। তো সেই সময় ঢাকা শহরে আসলে মেইন রোড বন্ধ করা তো এটা বুঝেনি, খুবই টাফ ব্যাপার। কারণ সেখানে তো আমরা গাছ ফেলে বা কেটে, যেটা গ্রামের সম্ভব, গঞ্জে সম্ভব, ঢাকা শহরে তো সেটা সম্ভব না। তারপরও আমরা সেই সময় মনে করো দিক দিয়ে ইকবাল হল থেকে এসে বাইতুল মোকাররমের এই সাইড দিয়ে এসে এই রাস্তা দিয়ে আমরা চেষ্টা করলাম যতটুকু ব্যারিকেডের, বিভিন্ন রাস্তাঘাটে বিভিন্ন কিছু ফেলে যতটুকু ব্যারিকেড করা যায়। তারপরে তো 25শে মার্চের রাত্রের সেই ঘটনা যখন ঘটলো, যখন সারা মানে এইরকম বর্বরচিত যে আক্রমণ, আসলে আমরা ভাবছি কিছু হবে, কিন্তু এই ধরনের হবে অর্থাৎ ওরা তো মানে কোনো সংজ্ঞায়িত করা যায় না। অর্থাৎ একটা নিরীহ, আমরা যত কথাই বলি না কেন অস্ত্র আমাদের কার কাছে বা কয়টা, কিন্তু সাধারণ মানুষকে এইভাবে আর্মিরা এইসব বর্বরচিতভাবে গণহত্যা করবে, এটা অন্তত আমাদের কারো মনে হয় সেভাবে ধারণা ছিল না। আর সেটা হতে পারে যে মনে করেন ইকবাল হলে আক্রমণ করছে, হ্যাঁ ঠিক আছে, এটাকে ছাত্ররা থাকে, ছাত্র নেতারা থাকে, জগন্নাথ হল করছে, ইউনিভার্সিটিতে করছে, মধুর ক্যান্টিনে করছে, সেগুলোর একটা ছিল। কিন্তু এই যে এলাকায় এলাকায় রাস্তাঘাটে যেখানে যাকে পাইছে, বস্তিতে, ইভেন মনে করেন আমাদের পাশে হলো পুলিশ লাইন, রাজার পুলিশ লাইন ব্যারেক, সে সময় সেটা ছিল পুলিশের ব্যারেকটা ছিল ওই টিন দিয়ে সাইডে বেড়া থেকে। ওই সময় দেখা গেল যে রাত্রে এসে ওটাকে জ্বালায় দিল, জ্বালায় দেওয়ার পরে তখন তো এই পুলিশরা যতটুকু পারছে সেখানে তারা অস্ত্র নিয়ে আমাদের এলাকাগুলোতে ছড়ায় গেছে, মতিঝিল কলোনিতে, আমাদের পল্টন, ফকিরাপুল এই সাইডে। সেখানে আমরা চেষ্টা করেছি তাদেরকে যতটুকু আমরা সাহায্য করার বা তারা যাতে ইজিলি চলে যেতে পারে, কিছু কিছু জায়গায় তাদেরকে যাতে আমরা শেল্টার দিয়ে রাখতে পারি। কারণ পরবর্তীতে পরের দিন তো কারফিউ, অর্থাৎ কারফিউর মধ্যে তো মুভ করা মুশকিল, কাজে পরে আবার তাদেরকে রেখে এরপরে তাদেরকে কিভাবে ডিসপাস করা যায়। এই দিনের মোটামুটি মানে সংক্ষিপ্তভাবে বলতে গেলে হলো এইটুকুই আর কি। ধন্যবাদ। আবার হয়তো আসবো পরে আপনার কাছে। আমি এবার মফিদুল হক আপনার কাছে আসবো। আপনি, আমরা জানি যে মুক্তিযুদ্ধের বিষয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন অত্যন্ত সক্রিয়ভাবে, এবং আমাদের যে বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ,
সেই ভাষণটার যে বিশ্ব স্বীকৃতি আদায়ে কিন্তু আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তো এই 25শে মার্চের যে গণহত্যা সংগঠিত হলো, 25শে মার্চ শুরু হয়েছিল, ইনফ্যাক্ট সে পুরো 9 মাস ধরেই কিন্তু গণহত্যাটা সংগঠিত হয়েছিল বাংলাদেশে। তো এত বড় একটা গণহত্যার এইটা আমরা এখনও কেন আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করতে পারলাম না? আপনার কি মনে হয় আমাদের ব্যর্থতাগুলো কোথায়? দেখুন, গণহত্যার মোকাবেলায় বিশ্ব সমাজের একটা ব্যর্থতা আছে, সভ্যতার একটা ব্যর্থতা আছে। আচ্ছা, সেটা কিন্তু স্মরণে রাখতে হবে। এবং সেই ব্যর্থতার কারণে দেখুন 48 সালে জেনোসাইড কনভেনশন গৃহীত হলো এবং বলা হলো নেভার এগেইন, নো টু জেনোসাইড, আর কখনো জেনোসাইড হতে দেওয়া হবে না। তারপরে কিন্তু জেনোসাইড হতে লাগলো। এবং এটা একাডেমিকরা বলে থাকে যে 48-এর পরে একটা 50 ইয়ার্স অফ ডার্কনেস নেমে আসলো পৃথিবীর বুকে। 1948 সালে জেনোসাইড কনভেনশনে বলা হলো যে গণহত্যা সংজ্ঞায়িত করা হলো, জেনোসাইড শব্দটাই তো নতুন, আপনি 45 সালের আগে ডিকশনারিতে গেলে এই শব্দ পাবেন না। 1910, 20, 30, 40 সালের ডিকশনারিতে জেনোসাইড বলে কোনো শব্দ নাই। শব্দটা তৈরি হলো দ্বিতীয় মহাযুদ্ধের যে ভয়ঙ্কর নৃশংসতা, যেটা সালাম ভাই বলছেন যে এত বড় নৃশংসতা হবে এটা কিন্তু কারো কল্পনাতেও ছিল না। এবং সেই নৃশংসতার শিকার কিন্তু সকলে, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, এবং তাদের কিন্তু ব্যক্তিগতভাবে তারা আক্রমণের শিকার না। তারা আক্রমণের শিকার তারা বাঙালি, তারা আক্রমণের শিকার তারা হিন্দু, তারা আক্রমণের শিকার তারা বুদ্ধিজীবী, তারা ছাত্র, তারা বস্তিবাসী। অর্থাৎ যেখানেই এই জাতি প্রতিরোধের জায়গাগুলো তৈরি করেছে সেইখানেই পাইকারি নিধন। তো জেনোসাইড কনভেনশন 48-এ হলো, তারপরে কিন্তু অনেকগুলো গণহত্যা হলো। এবং সেইখানে 71 সালটা হচ্ছে একটা সবচেয়ে বড় গণহত্যা, যে দ্বিতীয় মহাযুদ্ধের পরে সারা পৃথিবীতে কিন্তু সংবাদপত্র বলি, গণমাধ্যম বলি, সবাই কিন্তু এটাকে তুলে ধরেছে, নিন্দিত করেছে, এবং বিশ্বের দেশে দেশে আওয়াজ উঠেছে স্টপ জেনোসাইড। আমরাও কিন্তু স্টপ জেনোসাইড একেবারে 1 এপ্রিলই কিন্তু বলেছে বাংলাদেশের নির্বাচিত গণপ্রতিনিধিরা, যারা সীমান্তটা পার হয়ে আগরতলায় গেলেন, তখনও পুরো সবাই একত্র হয়নি। তখনই একটা চিঠি তারা উত্থানকে তখন জাতিসংঘ মহাসচিবের কাছে পাঠালেন, বললেন যে স্টপ দিস জেনোসাইড। আর্চার ব্লাড আমরা জানি 31শে মার্চই তিনি তার সেই টেলিগ্রামে তিনি শিরোনাম দিলেন সিলেক্টিভ জেনোসাইড, যেই জন্য তাকে কিসিঞ্জার একটা শাস্তির ব্যবস্থা করলো। ভারতীয় পার্লামেন্টে যে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হলো, যে সিদ্ধান্তের আলোকেই আসলে সীমান্তটা খুলে দেওয়া হলো আনুষ্ঠানিকভাবে, আর বলা হলো যে পাকিস্তানের এই জেনোসাইডাল অ্যাক্ট বন্ধ করতে হবে, বিশ্ব সমাজ যেন উদ্যোগী হয়। আর 9 মাস ধরে তো গণহত্যাও হলো। অ্যান্থনি মাসকারেন্সের রিপোর্ট, অন্যান্য জহির রায়হানের সেই অসাধারণ চলচ্চিত্র স্টপ জেনোসাইড। তো এই জেনোসাইড হচ্ছে, এবং জেনোসাইডের যারা ভিকটিম এবং তার সঙ্গে যারা বিশ্বের যারা শুভবুদ্ধি সবাই কিন্তু এটাকে কন্ডেম করছে। 1900 বিজয় দিবসের পরে 72 সালে বাংলাদেশের যাত্রা শুরু হলো। বঙ্গবন্ধু ফিরে আসলেন 10ই জানুয়ারি। অসাধারণ একটা বক্তৃতা দিলেন, আবেগ মথিত কিন্তু খুব ভবিষ্যৎমুখী। এবং সেই বক্তৃতা শেষ করলেন তিনি বিশ্ব সমাজের কাছে আবেদন জানিয়ে যে আপনারা আসুন, প্রতিনিধি প্রেরণ করুন, দেখুন এবং বিচারের ব্যবস্থা করুন। আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু সেই আহ্বানে সাড়া দেয়নি। তো ফলে ওদের ব্যর্থতাগুলোকে কিন্তু আমাদের ব্যর্থতা হিসাবে চিত্রিত করার বিষয় না। তারপরে হলো যে বিচারের প্রশ্ন আসলো, বিরাট এক চাপ যে সবাইকে ছেড়ে দিতে হবে, কোনো যুদ্ধবন্দী রাখা যাবে না। জেনেভা কনভেনশন অনুযায়ী যখন কিনা সংঘাত শেষ হয়ে যায় তখন উভয় পক্ষ বন্দি বিনিময় করে। বঙ্গবন্ধু আটকে রাখলেন, বললেন যে ঠিক আছে, এক পর্যায়ে কথা হলো বন্দি ছেড়ে দেওয়া হবে, কিন্তু 100 যারা অপরাধ করেছে, গণহত্যার অপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের কোনো রেহাই নেই। 195 জন যুদ্ধবন্দীকে তিনি ছাড়লেন না। বিশাল চাপ। ওআইসিতে যখন যাবেন, কুয়েতের বিদেশমন্ত্রীও কিন্তু ঢাকায় আসলেন, রাত 12টার সময় নামলেন, রাত 3টা পর্যন্ত বঙ্গবন্ধুর সঙ্গে মিটিং করলেন। পরের দিন বঙ্গবন্ধু যাওয়ার যে সিদ্ধান্ত নিলেন, এবং বলা হলো যে আপনি 195 জনকে ছেড়ে দিন, ভুট্টো পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেবে। আর পাকিস্তানের স্বীকৃতিটা প্রয়োজন ছিল, জাতিসংঘে কিন্তু তখনও সেই 74 সাল পর্যন্ত বাংলাদেশকে স্বীকৃতি নেই। বিশ্ব সমাজের ব্যর্থতাটা দেখুন, যে একটা গণহত্যার একটা ভিকটিম নেশন, সে তার বিজয় প্রতিষ্ঠা করেছে, তাকে স্বীকৃতি দিচ্ছে না। এবং একই অপরাধ কিন্তু কম্বোডিয়ার ক্ষেত্রে করেছে পশ্চিমা শক্তিরা। পলপটকে কিন্তু বিতাড়িত হয়ে গেছে, কিন্তু জাতিসংঘে পলপটকে আসন দিয়ে রেখেছে। অজুহাত কি? যে ভিয়েতনামি সৈন্য আছে।
বঙ্গবন্ধু কিন্তু ভারতীয় সৈন্যদেরও কিন্তু ফেরত পাঠিয়ে দিলেন মার্চ মাসেই। নেতৃত্বের কিন্তু অনেকগুলো মানে অসাধারণ কতগুলো প্রতিফলন। আর যখন এই চাপগুলো আসা শুরু হলো, তিনি বুঝতে পারলেন যে একটা ভয়ঙ্কর একটা চাপের মধ্যে তিনি আছেন। বাংলাদেশের এই যে সংসদ গঠিত হলো, তাদের কিন্তু একটা প্রথম বড় আইন তারা প্রণয়ন করলো, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973। এই 1948 সালের পরে কিন্তু বিশ্ব সমাজ যে আবেদন জানানো হয়েছিল যে একটা আইন প্রণীত হোক গণহত্যার বিচারের, আইন কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি প্রণয়ন করতে পারেনি। প্রথম আইনটা বাংলাদেশ প্রণয়ন করলো। ফলে আমরা তো অনেক দিকে পথপ্রদর্শক। কিন্তু 75-এর পরে কি হলো, একটা হচ্ছে যে আন্তর্জাতিক সমাজে কিন্তু বাংলাদেশের গণহত্যা ভুলে গেল। ভুলে যাওয়াটা তাদের জন্য খুব সুবিধাজনক ছিল। আর এমনিতেও তো পাবলিক মেমোরি খুব শর্ট, এটা কোনো ইভেন্ট না, গণহত্যা নিয়ে কোনো জাতিসংঘেরও কোনো উদ্যোগ নেই। ফলে এই এজেন্ডাটা আর ছিল না। আর বাংলাদেশ জাতিসংঘে যেতেই পারেনি। আর জাতীয়ভাবে 75-এর পরে আমাদের ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হলো। ফলে বিভ্রমটা দুই তরফেই তৈরি হলো, আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের। কিন্তু বাংলাদেশের ভিকটিম নেশন, যেটা বাংলাদেশে যারা এই গণহত্যার শিকার হয়েছে, শহীদ পরিবার এবং অন্যান্য, তারা কিন্তু কখনো তাদের বিচারের অধিকারটা বাজেয়াপ্ত হইতে দেয়নি। এই দাবি নিয়ে যে আন্দোলন, অসাধারণ প্রতিফলন জাহানারা ইমামের গণ আদালত, এবং তারই প্রতিফলন নতুন প্রজন্ম এখানে যুক্ত হলো। 2008 সালে নির্বাচন, রায় চলে আসলো খুব বড়ভাবে যে বিচার হতে হবে। সেই ধারাবাহিকতায় 1973 সালের আইনে বাংলাদেশ বিচার শুরু করলো। ফলে বাংলাদেশ কিন্তু গণহত্যার স্বীকৃতির, যদি বলি যে নিঃসঙ্গ অভিযাত্রা, সেই নিঃসঙ্গ অভিযাত্রার একজন অগ্রপথিক। আর এই বিচার নানাভাবে নিন্দিত করার চেষ্টা হয়েছে, কিন্তু এই বিচারের ফলে যেটা হলো, 71 সালে গণহত্যা কিন্তু আবার ফিরে আসলো। আমি অ্যামনেস্টি বা এই হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে যখন কথা, এবং হিউম্যান রাইটস ওয়াচ অনেক সমালোচনা করলো, কোনো স্টেটমেন্টে তারা বললো যে অ্যাট্রোসিটিস হ্যাজ বিন কমিটেড, কিন্তু জেনোসাইড কথাটা উল্লেখ করলো না। তার মানে তারা কতটা দ্বিধাগ্রস্ত এই জায়গাটা, এবং কিছুটা বোধহয় তাদের পশ্চিমী যে দৃষ্টিভঙ্গি, যে একটা দরিদ্র দেশ যে এত কিছু করতে পারে তৃতীয় দুনিয়ার, এটাও বোধহয় তারা গ্রহণ করতে পারে না খুব সহজে। এবং কিন্তু তার ফলে যেটা হলো, 71 সালে যে এখানে একটা ভয়ঙ্কর নৃশংসতা হয়েছে, এটা কিন্তু একটা, যারা সমালোচনা করেছে তারাও এই স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। আদালতে যারা এই অভিযুক্তদের পক্ষে দাঁড়িয়েছে, তারা কেউ বলেনি যে 71-এ এই নৃশংসতা হয়নি, বলেছে যে আমার মক্কেল জড়িত ছিল না। তার অর্থ কিন্তু গণহত্যার স্বীকৃতি কিন্তু নানাভাবে ঘটে গেছে আর কি। এই যে আবার যে নতুন জাগরণ যেটা শুরু হলো, এবং এটা তো আস্তে আস্তে আরও গভীর হয়েছে। আমরা মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ জেনোসাইড স্কলার্স, তাদের যারা বড় বড় নেতা ছিলেন, সব অনেকের সঙ্গে যোগাযোগ, গ্রেগরি স্টেনটন, যিনি 10 স্টেজেস অফ জেনোসাইড থিওরি দিয়েছেন, ওনারা কিন্তু বাংলাদেশ জেনোসাইডটা নিয়ে সবসময় খুব বড়ভাবে কথা বলছেন এই 90-এর পরে থেকে। এবং ফলে আন্তর্জাতিক স্বীকৃতি যদি বলি, একাডেমিক সার্কেলে এই স্বীকৃতিটা অনেকটা এসে গেছে। আজকে আমাদের এখানে একটা বক্তৃতা ছিল, নিকোল জানিসেভিচ, তিনি এই ICTY প্রসিকিউটর ছিলেন, এবং এই 20 মার্চ কিন্তু একটা রায় বেরিয়েছে এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল ফর ফর্মার যুগোস্লাভিয়ার, যে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, ওই রিপাবলিক অফ স্পার্সকিয়া বলা হয়, তার একটা এর আগে একটা 18 বছরের জেল দেওয়া হয়েছিল। এটা গিয়েছিল হায়ার কোর্টে। 4 বছর পরে সেই রায়টা বেরিয়েছে যে তার শাস্তিটাকে 18 বছর থেকে বাড়িয়ে সর্বোচ্চ করা হলো, অর্থাৎ যাবজ্জীবন করা হলো। আমাদের এখানে যখন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, তখন কিন্তু আবার একটা শোরগোল পড়ে যায়। তা আমাদের আইনে তো সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। একটা বাস ড্রাইভার যখন একটা অন্যায়ভাবে হত্যাকাণ্ড করে, আমরাও কিন্তু সর্বোচ্চ শাস্তি দাবি করি। আর গণহত্যা যারা করেছে, তাদের যে আদালত তার সমস্ত ডিউ প্রসেস ফলো করে যখন সর্বোচ্চ শাস্তি দেয়, তখন একটা সমালোচনা তোলার চেষ্টা করা হয়। তো সব মিলে কিন্তু বাংলাদেশের অভিযাত্রাটা অসাধারণ। আরেকটা ভুল বোঝাবুঝি আছে যে 25শে মার্চটা আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস হিসাবে, সেটা 21শে ফেব্রুয়ারি কিন্তু তার একটা সার্বজনীনতা আছে। বঙ্গবন্ধুর ভাষণ একটা অন্য তাৎপর্য আছে, সেটা হচ্ছে, যেটা বড় বিষয় ছিল তখন, যে এটা জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিকভাবে এর গুরুত্ব কী, এটা মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড হবে কেন, সেটাও অনেক বিষয় আছে। সেটা তো স্বীকৃতি পেয়েছে কত বছর পরে। আর 9ই ডিসেম্বরকে জাতিসংঘ, যেটা আপনি বলেন 2015 সালে এই গণহত্যা স্মরণ দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে। কারণ 9ই ডিসেম্বরটা সবার জন্য গ্রহণযোগ্য। 9ই ডিসেম্বর হচ্ছে জেনোসাইড কনভেনশন গৃহীত হয়েছে। তো ফলে ওই যে সাধারণ পরিষদে তো সর্বসম্মত সিদ্ধান্ত নিতে হয় আর কি এইসব ক্ষেত্রে, সেখানে তো 9ই ডিসেম্বরের যৌক্তিকতাটা অনেক বড়। কিন্তু আমাদের জন্য কিন্তু একটা
দ্বিগুণ প্রাপ্তি হলো। আমরা 25শে মার্চ আমাদের সংসদ জাতীয়ভাবে ঘোষণা করা হয়েছে, আমরা 25শে মার্চও পাচ্ছি, আমরা 9ই ডিসেম্বরও পাচ্ছি। আমরা 25শে মার্চে আমাদের গণহত্যাটা বিশ্বের সামনে তুলে ধরবো, 9ই ডিসেম্বর বিশ্বের গণহত্যার ইতিহাসকে আমাদের মানুষের সামনে, নতুন প্রজন্মের সামনে তুলে ধরবো। এটা পরস্পর সম্পূরক, এখানে কোনো যে আমাদেরটা হলো না ওদেরটা হলো সেই বিষয় না। ফলে এখন হচ্ছে যে আজকেও যেটা বলছিলাম যে নিকোল জানিসোভিচ যে বক্তৃতা দিচ্ছেন উনি বলছিলেন যে 15-20 বছর আগে আমি যখন আমেরিকাতে ল স্কুলে পড়তাম, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লতে বাংলাদেশের কোনো রেফারেন্স থাকতো না, এটা আমরা জানিও না। আমরা পাশ করে গেছি হার্ভার্ড থেকে, ইয়েল থেকে, ইউসিএল থেকে, কিন্তু এখন কিন্তু এটা উনি বলছেন পরিবর্তন হচ্ছে। ফলে স্বীকৃতি তো এইভাবে মানে বিশ্বলোকের স্মৃতিতেও যাবে এবং এই বিচার বিশ্লেষণ বিবেচনাতেও। আর বাংলাদেশের গণহত্যার বিবেচনা ছাড়া 20 শতকের গণহত্যার ইতিহাস কেউ সঠিকভাবে বলতে পারবে না, এবং অনেক শিক্ষণীয় দিক আছে এখান থেকে, যেটা আজকের জন্য খুব প্রযোজ্য। ফলে বাংলাদেশ অনেক রকমভাবে 71 সালে তো একটা বিশাল উদাহরণ বাংলাদেশ তৈরি করেছে, বঙ্গবন্ধুর নেতৃত্ব, তার সঙ্গে জনসম্পৃক্তি, এবং সেই জনসম্পৃক্তির কত মাত্রা। আমি সালামের কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে এই কেমিক্যাল চুরি, এটা যদি আপনি হিসাব করেন তাহলে দেখবেন যে কত জায়গায়, এই বিএল কলেজেরও যারা ছাত্রনেতা বলতেছে যে আমরা লাইব্রেরি থেকে নিয়ে আসলাম, বা ব্যারিকেড, আমাদের পাড়ায় ফ্রি স্কুল স্ট্রিটে হচ্ছে আলকাতরা ড্রাম ছিল, সেগুলো নিয়েই রাস্তায়, এগুলো তো কিছুই না পাকিস্তান সেনাবাহিনীর কাছে। আর যখন তারা এই পুরো আক্রমণটা শুরু করলো, সকলে তো হতভম্ব হয়ে গেল, এবং সেটা বুঝতে পারলো যখন 27 তারিখের পরে, 25, 26, 27-এর পরে যখন কারফিউটা উঠলো, মানুষ রাস্তায় নেমে আসলো। ওরা ডেড বডি সরিয়ে ফেলার এর মধ্যে আয়োজন করেছিল, কিন্তু সেটা তো আর সম্ভব না, একটা গণহত্যার চিহ্ন তো আর মুছে দেওয়া যায় না। এবং একটা যে চরম নৃশংসতা, যেটাকে জেনোসাইড বলা হয়, যে পাইকারিভাবে নৃশংসভাবে সবংশে নিধন, সেই ঘটনাগুলো শুরু হলো আর কি। 9 মাস ধরে এটা চললো। ধন্যবাদ। আমি আফসান চৌধুরী আপনার কাছে আসবো এই প্রশ্ন নিয়ে, যে আসলে মানে যেটা মুফিদুল ভাই খুব চমৎকারভাবে বলেছেন যে আমাদের 25শে ডিসেম্বরকেই যে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দিতে হবে এমন কোনো কথা নেই, কারণ গণহত্যা নানা দেশে কিন্তু সংগঠিত হয়েছে। আমরা যেমন আমাদের গণহত্যাটাকে আমাদের কাছে অনেক নৃশংস মনে হচ্ছে অবশ্যই, কিন্তু আর্মেনিয়া বা রুয়ান্ডা, তাদের কাছেও তাদের গণহত্যা কম গুরুত্বপূর্ণ নয়। তো সুতরাং 9ই ডিসেম্বর একটা ইউনিভার্সাল ডে, যেদিন ওই ইয়েটা সারা ইয়েটা পাশ হয়েছিল জাতিসংঘে 48 সালে। সুতরাং সেটি একদিক থেকে হয়তো ঠিকই আছে, কিন্তু আমরা এখন যেটা দাবি করছি যে আমাদের গণহত্যাটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হোক, সেটা হচ্ছে বিভিন্ন দেশের পার্লামেন্টে যেন প্রস্তাব নেওয়া হয় এই উদ্যোগগুলোর ব্যাপারে। এবং একটা কি এই ক্ষেত্রে বিষয় কাজ করে কিনা, যে আবারও সেই রাজনীতি, কারণ পাকিস্তানের সাথে তো অনেক দেশ আছে, 71-এ আমরা দেখেছি অনেক বড় বড় শক্তি পাকিস্তানের মদত দিয়েছিল। তো সেইটা কি একটা অন্তরায় কিনা আমাদের এই 25শে মার্চের স্বীকৃতির জন্য? ধন্যবাদ। আমার মনে হয় এটা তো স্বাভাবিক, মানে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে যদি 71-এর ইতিহাস দেখেন, তো তাদের যে বিভিন্ন যে ক্যাম্প ছিল, মানে কোল্ড ওয়ারের কারণে, স্নায়ুযুদ্ধের কারণে যেটা ছিল, তারা তো সেইভাবেই তাদের অবস্থান নিয়েছে। তো আমার মনে হয় যদি এখন অবশ্য সেই 71-এর মতো অবস্থা নেই, এখন অনেক মানুষ ওই মানে সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধটাও তো চলে গেছে, অতএব সেটা হবে না। পাকিস্তানের বন্ধুর সংখ্যাও অনেক কম, তখন তো আন্তর্জাতিকভাবে ভারত পাকিস্তান ইত্যাদি ঝগড়া ছিল, সেটাও নাই। তো সেই হিসেবে আমার, এবং চরমপন্থার কারণেও মানুষ অনেক এই গণহত্যার বিষয়টা নিয়ে অনেক বেশি, আমার মনে হয় কিছুটা চাপ হবে, কিন্তু সেইটা নির্ভর করছে। এবং আমি মনে করি যে আমাদের যারা এই ক্যাম্পেইনটা, মানে মফিদুল ভাইরা যেমন একটা জাতীয় পর্যায়ে তারা করছেন, তারা হয়তো আন্তর্জাতিক পর্যায়ে করছেন, কিন্তু আমাদের দেশের যে কূটনীতিবিদ যারা আছেন, আশা করি তারা যথেষ্ট প্রশিক্ষণ নিয়ে আগাবেন। কারণ আপনি যদি দেখেন যে আন্তর্জাতিকভাবে কিন্তু আমরা সবসময় সফল হতে পারি না। 1972 আমি ধরলাম যে মাঝখানে বিএনপি বা অন্য যারা ক্ষমতা এসেছিল তারা এই জিনিসটা পার্সু করেনি, কিন্তু আওয়ামী লীগের গত 10 বছরেও কিন্তু আগাতে সময় লেগেছে। এটা তো একটা বিশেষ একটা অবস্থা বা পরিস্থিতি তৈরি করা, যাতে পৃথিবী বুঝতে পারে যে হ্যাঁ, এটা আমাদের দেশে ঘটেছিল। এটা যদি আপনার উদ্দেশ্য হয়, তাহলে আপনার প্রশিক্ষিত কূটনীতিবিদ লাগবে।
তো আমি মনে করি সেই প্রস্তুতিটা তাদের থাকা দরকার। দ্বিতীয়ত পদ্ধতিগত একটা বিষয় আছে, পৃথিবীতে যারা গণহত্যা নিয়ে কাজ করেন এবং তাদের কিছু কিছু পদ্ধতি আছে, যেমন ধরেন বেদ বাসামের যেটা ইহুদিদের তাদের যে পদ্ধতি, ওটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। আমি এই জন্যে আমি একটা ইন্টারভিউতে বলছিলাম যে প্রয়োজন হলে আমাদের যে কেস আমরা যে এটা চাইছি, এটা দরকার হলে ওই যারা বিশেষজ্ঞ আছেন দেশের বাইরে, মফিদ ভাই যাদের দু একজনের নামও বললেন, তাদের একটু দেখে তারা বলুক যে হ্যাঁ এটা গ্রহণযোগ্য হচ্ছে কিনা, যথেষ্ট গ্রহণযোগ্য হচ্ছে, মানে বিয়ন্ড এনি ডাউট যাতে হয়। কারণ আমরা এটা নিয়ে গিয়ে প্রত্যাখ্যান তো আর হবে না। আমার ধারণা যে পাকিস্তান এটা তার বন্ধু বান্ধব দিয়ে আগাবে, ওআইসি হয়তো একটা ভূমিকা রাখতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান এই মুহূর্তে তারা পাকিস্তানের এই দায়িত্বটা তারা নেবে না। অতএব আমি খুব একটা বেশি চাপ দেখছি না, তবে পাকিস্তান নিশ্চয়ই চেষ্টা করবে এবং সেই কারণে আমার মনে হয় প্রস্তুত থাকাটা ভালো। প্রশ্ন উঠবে এবং প্রস্তুত থাকাটা ভালো। জি, আমি আব্দুল সালাম আপনার কাছে আসবো। একটু রাজনীতিক প্রশ্নই হবে, মানে কারণ এর সাথে রাজনীতি তো জড়িয়ে আছেই। আমরা যেটা জানি যে ৭৫-এর পট পরিবর্তনের পর, ৭৫-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যার পর যেই সরকার ক্ষমতায় এসছে, সেই সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ছিল না, এটা এখন স্পষ্ট। এবং সেই সরকারের সাথে পাকিস্তানের একটা ভালো সম্পর্ক সবসময় রাখার চেষ্টা করেছিল সেই সরকারগুলো, বিএনপি সরকার বলি বা পরবর্তীকালে যে রহমানের সরকার, এরশাদের সরকার বলি। আমার মনে আছে আমার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যেটা আগামী 1983 সালে, ছবিটা যখন সেন্সরের জন্য আমি গেলাম, ওই ছবিটা সেন্সর দেওয়া হলো না দুটি কারণে। একটা বলা হলো যে জয় বাংলা স্লোগানটা কাটতে হবে, আরেকটা বলা হলো ওখানে একটা সংলাপ ছিল যে পাকিস্তানি হানাদার বাহিনী। আমাকে বলা হলো পাকিস্তানিটা বাদ দিতে হবে, শুধু হানাদার বাহিনী বলতে হবে, কারণ না হলে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে। তো এই ছিল অবস্থা। তো আপনি এটা কি বলবেন? এইটা কি এই আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার জন্য বা আন্তর্জাতিকভাবে আমরা যে কিছুটা পিছিয়ে গেছি সেটার জন্য কি এই অবস্থাটা দায়ী কিনা? এবং সাথে আরেকটা প্রশ্ন বলবো যে বিএনপি কিন্তু নানা সময়ে এটাকে প্রশ্নবিদ্ধ করারও চেষ্টা করেছে। আমরা জানি যে একসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু শহীদদের সংখ্যা নিয়ে যে 30 লাখ শহীদ মারা যায়, মানে শহীদ হননি ৭১-এ, এইরকম একটা প্রশ্ন করেছিলেন, তুলেছিলেন। তো আপনি এই ব্যাপারগুলো যদি একটু বলেন। আসলে দেখেন হচ্ছে কি, আমরা সব কিছুতেই রাজনীতি খুঁজি। আসলে প্রবলেমটা রাজনীতির বাইরে আসলে কিছু, রাজনীতির বাইরে কিছু না, কিন্তু রাজনীতি যখন আমি উইন ওভার করতে চাই, অর্থাৎ আমারটাই রাইট, তখনই কিন্তু প্রবলেমটা হয়ে যায়। বিষয়টা হলো যে কিছু কিছু বিষয়ে একটা ঐক্যমত, জাতীয় ঐক্যমত থাকা দরকার, যেটা পৃথিবীর সব দেশেই আছে। মনে করেন মুক্তিযুদ্ধ নিয়ে কি আমাদের বিতর্ক থাকবে? থাকবে না। কিন্তু এখন দেখা যেতেছে যে মুক্তিযুদ্ধটা কে বেশি করলাম আর কে কম করলো বা কে এটা নিয়েই কিন্তু একটা বিতর্ক এসে দেখা যায় যে এটাকে আমি কে কতটুকু ক্যাশ করতে পারলাম। এখন আপনি যেটা বললেন, মনে করেন এখন 15ই আগস্টের ঘটনার সাথে তো সেসব বিএনপি জন্ম হয় নাই, তাই না? কাজেই সেখানে সেই বিষয়টা হলো যে পরিস্থিতিটা হয়েছে সেই সময় বঙ্গবন্ধুর এইভাবে পরিবার সহ এইভাবে চলে যাওয়া, এটা তত রাজনৈতিক কর্মী হিসাবে এটা আমরা কখনোই সেটাকে আমরা কাম্য মনে করি না। কিন্তু পট পরিবর্তনের পরে যদি এখানে ঢালাওভাবে আপনি বলে দেন যে বিএনপি অ্যাবসলিউটলি মানে স্বাধীনতার বিপক্ষের শক্তিকে রিপ্রেজেন্ট করা, সেটাও ঠিক না। এখানে চিন্তা চেতনায় কিছু এদিক সেদিক থাকতে পারে। এই জন্য আমি বলছি যে কিছু কিছু বিষয়ে জাতীয় ঐক্যমত দরকার। যে ঠিক আছে, আজকে 25শে মার্চের ব্যাপারে আমরা একমত কিনা, আসেন আলোচনা করি। আজকে বিভিন্ন জাতীয় যে বিষয়গুলো আছে, এই যে আজকের গণহত্যার ব্যাপারে আসেন আমরা একমত কিনা আলোচনা করি। আজকে সংখ্যার ব্যাপারে যেটা আপনি যেটা বললেন, আসলে এটা বেগম খালেদা জিয়া শোনেন, তিনিও কিন্তু মুক্তিযুদ্ধকালীন, তারও যদি এখানে আমরা ফেলে দিতে চাই বর্তমান প্রধানমন্ত্রীর সাথে তাহলেও ঠিক হবে না। তারও একটা অবদান আছে সে সময়। তিনিও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী ছিলেন এবং সেই সময় তিনি পাকিস্তানিদের সাথে বন্দী ছিলেন এবং সেই সময় বন্দী হওয়ার আগ পর্যন্ত তার যতটুকু সহযোগিতা করা দরকার ততটুকু তিনি করছেন, কোথাও কিন্তু কার্পণ্য করেন নাই। আজকেও আমি একটা পুরনো একটা ভিডিও দেখছিলাম, সেখানে যখন চিটাগাংয়ের ঘটনাটা যখন ঘটে
তখন মানে তার সেপাইটা এসে বাড়িতে খুঁজে যে জিয়াউর রহমান সাহেব আছেন কিনা, তখন জিয়াউর রহমান সাহেব নাই। তখন বেগম খালেদা যে জিজ্ঞেস করলেন কেন খুঁজতেছ, কারণ ওখানে ওই ইসের থেকে পাঠাইছে, নন বেঙ্গলি ওরা পাঠাইছে যে ওই অস্ত্রগুলো ওনার ইসের থেকে যেগুলো ওনার আন্ডারে আছে সেগুলো নিয়ে যাওয়ার জন্য, এটা আমরা দিব কিনা। তখন তো জিয়াউর রহমান সাহেব বাসায় নাই। তখন বেগম খালেদা জিয়া বললেন যে না, এটা যে পর্যন্ত জিয়াউর রহমান সাহেব না আসবে তার অর্ডার ছাড়া তুমি একটা সুতা পর্যন্ত দিবে না। এটাও তো আমার যুদ্ধের পক্ষেই। কথা হলো যে এখন ঢালাওভাবে যদি আমরা বলি সেটাকে ঠিক হবে না। এখন সেখানে যেটা আপনি বললেন যে ওই যে দায় নেই জয় বাংলা স্লোগান থাকা সত্ত্বেও বা কিছু এই ধরনের কিছু কিছু বিষয় ব্যত্যয় করতে পারে, সেটা অবশ্যই নিন্দনীয়। যেমন আমি মনে করি যে এখন যে অবস্থাটা দেখেন যে এখন আইন করা লাগবে না, তারপরে কিন্তু জিয়াউর রহমানের নাম অনেকে ভয়ও নিবে না, যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় আছে। অর্থাৎ এগুলো কিন্তু আমাদের যেহেতু রাজনৈতিক প্রতিহিংসার শিকার আমরা হই, এটা অস্বীকারও করা যাবে না, এটা অস্বীকার করতে হবে না যে স্বাভাবিকভাবে একটা রাজনীতিক প্রতিহিংসার সবাই হয়। আজকে দেখেন সারা দেশটা আজকে এই কারণে কিন্তু ভাগ হয়ে গেছে। আজকে আপনি সংস্কৃতিজীবী বলেন, আজকে বুদ্ধিজীবী বলেন, আজকে সাংবাদিক বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার, কোনো সেকশন কিন্তু আজকে বাদ নাই। দেখা যায় সবটা কিন্তু দুই ভাগ হয়ে গেছে। এখন একে অপরের বিয়ে শাদীতে পর্যন্ত যাইতে ভয় পায়, এমন একটা কালচার যে এটা তো কোনো দেশের জন্য তো মঙ্গলজনক না, নিজেদের কাছে খারাপও লাগে এটা, তাই না? স্বাভাবিকভাবে আজকে এখানে বসে যদি আমি তোফায়েল ভাই সম্পর্কে একটা কথা বলি তাহলে হয়তো অনেকে ভালোভাবে নিবে না। এই যে বিষয়গুলো আজকে কেন দাঁড়াইছে, এগুলো হলো যে দাঁড়াইছে যে যেহেতু আমরা ভিকটিম হচ্ছি সবাই, সমাজের সবাই, এই কারণে এই বিষয়গুলোর জন্যই একটা জাতীয় ঐক্যমত্য দরকার, জাতীয় ঐক্যমত্য দরকার এবং খোলামেলা ভাবে। আর আরেকটা ওই যে ভাই যেটা প্রথম থেকে বলতেছিলেন কিছু, এটার ব্যাপারে আমি অন্তত ব্যক্তিগতভাবে বিলিভ করি যে সমাজে দেশে কিছু কিছু মানুষ থাকতে হবে যারা অ্যাবসলিউটলি দর্শন বা রাজনীতি সম্পর্কে তার একটা থাকতে পারে, কিন্তু ওইটা যেন কট্টর সেটার মধ্যেই সে নিয়োজিত হয়ে যাবে না, তাহলে কিন্তু থাকবে না, তাহলে দেশ সমাজ চলবে না। কিছু কিছু ব্যক্তিকে থাকতে হবে, কালোকে কালো বলতে হবে, সে যার বিপক্ষেই যাক, সাদাকে সাদা বলতে হবে। এবং এই সমস্ত জায়গায় যারা অবস্থান করেন স্বাভাবিকভাবে তারা যদি সেটা না করে, পার্শিয়াল হয়ে যায়, তখনই কিন্তু দেশটা ক্ষতিগ্রস্ত হয়। আর এই আজকে কি মনে করেন যে যুদ্ধ অপরাধীর বিচার অনেকে যে যেভাবেই করুক, মনে করেন আমি একটা তো মুক্তিযোদ্ধা হিসাবে বা আমি একটা বিএনপির কর্মী হিসাবে আমি মনে করি যে বিএনপি কি কোনো অবস্থাতেই মানে যুদ্ধ অপরাধীদের বিচার চাই না, এটা কি কখনো বিএনপি বলেছে বা বলতে পারে? বলতে পারে না। এখন বিষয়গুলো যেহেতু এখন আমরা সব কিছুকে, যে আমি প্রথমেই বললাম, পলিটিক্যালি ক্যাশ করতে চাই, এই কারণেই কে কোন দিক দিয়ে ভিকটিম হইলো। আজকে মনে করেন যে একটা সচিব একটা দীর্ঘদিন মানে তার সে ক্যাডার সার্ভিসে আইসা তার একটা পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে গেল, যাওয়ার পরে দেখা গেল যে শুধুমাত্র পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের কারণে তাকে আমরা ওএসডি করে দিলাম। অর্থাৎ তার এই যে রাষ্ট্র তার পিছনে যে এত ইনভেস্ট করলো, প্লাস এখানে মেধার তো আল্লাহর দেওয়া, আপনার যে মেধাটা আছে, ভাইয়ের যে মেধাটা আছে বা ওনার যেটা আছে, এটা তো সবার মেধা সমান না, তাহলে তো সবাই সবকিছুই পারতো, তাই না? তো এই মেধাটা যখন আমরা এই দলীয় রাজনৈতিক বিভক্তির কারণে কাজে লাগাইতে পারি না, তো রাষ্ট্রের ক্ষতি, তাই না? আপনি একটা ছবিকে যেভাবে চিন্তা করবেন, যেভাবে পরিস্ফুটিত করতে পারবেন, আমাকে দিলে তো আমি সেটা পারবো না। কিন্তু রাজনৈতিক কারণে যদি আপনি ভিকটিম হন, আপনি ভিকটিম হলেন না, রাষ্ট্র ভিকটিমাইজ হলো, তাই কাজে এই দোষে কিন্তু আমরা সবাই দোষী, এই দোষে আমরা সবাই। আমাদের সাথে একজন দর্শক আছে স্যার ভাই, আমরা একটু দর্শকের ফোনটা নেই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। জি, আসসালামু আলাইকুম। আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু জাহের, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা 12 নম্বর লাল ফতেপুর ইউনিয়নের আহমদপুর গ্রামের একজন মুক্তিযোদ্ধা। স্যার, আমার প্রশ্ন হলো আপনার কাছে, আফসার স্যার কিছুক্ষণ আগে বললেন যে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে যে সমস্ত পাঠ্যপুস্তকে কাজ করছেন, আমার জানা মতে যে মুক্তিযোদ্ধা ট্রাস্টের পক্ষ থেকে এই ব্যাপারে মুক্তিযুদ্ধের ইতিহাসকে জানার অনেক কাজ করছেন। এই পর্যায়ে স্থানীয় মুক্তিযোদ্ধাদেরকে তৃণমূল পর্যায়ে যদি স্যার নিয়ে কাজ করে তাহলে, এবং অভিজ্ঞতাটা আমাদের কাজে লাগায়, তাহলে মনে হয় স্যার এই সমস্ত বিষয়টা নিয়ে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সঠিক তথ্যটা জানতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমিও মনে করি এটাই হচ্ছে প্রকৃত পথ, কিন্তু আমি হয়তো ব্যক্তি হিসেবে একটা পর্যায় পর্যন্ত করতে পারি, ইউনিভার্সিটিগুলো আর একটু বেশি করতে পারে।
এবং শেষ পর্যন্ত গিয়ে যে শিক্ষা ব্যবস্থা আছে তারা সবচেয়ে বেশি করতে পারে। কিন্তু আমাদের একটা ইচ্ছা দরকার, এই প্রতিষ্ঠানগুলো অনেক বেশি প্রাতিষ্ঠানিকতায় সময় ব্যয় করে। তারা এই তৃণমূল পর্যায়ে, উনি যেমন তৃণমূল পর্যায়ের মুক্তিযুদ্ধ, আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ তৃণমূল পর্যায়ের মুক্তিযুদ্ধ। তৃণমূল পর্যায়ের মানুষের কথাই আমরা খুব কম জানি এবং সেটা আমি মনে করি আলাদাভাবে সে করার দরকার। আমরা যেমন এটা কাজ করছি গত 20 বছর ধরে, 20 বছরের উপরে হয়ে গেছে। তো 20 বছর ধরে আমাদের জানাটা আছে এবং আমরা সব সময় তাদের কাছেই যাই। আমি যেটা সেটা আশা করি সবাই যাবে এবং যাদের এই সুযোগ আছে, ক্ষমতা আছে, তারা যাবে। ছাত্রদেরকে ব্যবহার করলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তারা তো ওই রাজনীতি মুক্ত হয়ে শুধু তথ্যটা আনবে এবং আজকে স্মার্টফোনের দুনিয়াতে এটা বিশাল আর্কাইভস করার একটা সুযোগ তৈরি হয়েছে। আমরা আশা করব যে এটাই হবে, এটাই পথ হবে। ধন্যবাদ। মফিদুল ভাই, আপনার কাছে আরেকবার আসবো। সেটা হচ্ছে আমরা মানে বিশ্ব স্বীকৃতির ক্ষেত্রে মানে বিভিন্ন দেশের স্বীকৃতিও আমরা এখনো পাইনি। সেই চেষ্টা হয়তো কূটনৈতিকভাবে কিছু কিছু হচ্ছে। তো সেইটা আমরা কিভাবে অর্জন করতে পারি? আরেকটা হচ্ছে পাকিস্তান তো তাদের এই গণহত্যার জন্য গণহত্যার দায় তারা নেয়নি এবং তারা এখনো পর্যন্ত বাংলাদেশের কাছে ক্ষমা চায়নি। সেটি বা কীভাবে সম্ভব হতে পারে? দুটোই খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা হচ্ছে যে কোনো গণহত্যায় বা ম্যাস অ্যাট্রোসিটি ক্রাইমে যারা শিকার হন, ভিকটিমের কিন্তু একটা একেবারে মানে খুব মৌলিক একটা আকুতি থাকে, স্বীকৃতি, রিকগনিশন অফ ভিকটিম। এটা কিন্তু এই যে এখন যেটা বলা হয় যে ম্যাস অ্যাট্রোসিটি ক্রাইমের ট্রানজিশনাল জাস্টিস, তার প্রথম স্টেপ হচ্ছে যে যেন ট্রুথ কমিশন করা হয়, আরও অনেক রকমভাবে, বা এই যে বলা হলো যে নানা রকম মানুষের বয়ানগুলো, এটা কিন্তু একটা একেবারে, তো এটা তো ব্যক্তিগতভাবে যেমন, পারিবারিকভাবে, সমষ্টিগতভাবে, জাতীয়ভাবেও। ফলে আমাদের কিন্তু এই আকুতিটা দেখুন খুব ক্রমেই কিন্তু খুব প্রসারিত হচ্ছে। আর এর পাশাপাশি জাতিসংঘের প্রশ্নটা আসে। জাতিসংঘের গত পরশু অ্যাডামা ডিয়েং এসেছিলেন, আমি ছিলাম ওনার সঙ্গে একটা প্যানেলে, আমরা আলোচনায় ছিলাম। তো ওখানেও একটা প্রশ্নটা উঠে আসলো। উনি বললেন যে জাতিসংঘ যে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ওই রকম বিধান নেই, কিন্তু যেই গণহত্যাগুলোর বিচারে জাতিসংঘ যুক্ত হয়েছে সেইগুলোর তো একটা স্বীকৃতি দিয়েই বিচারটা শুরু হয়েছে। যেমন কম্বোডিয়াতে একটা এক্সট্রাঅর্ডিনারি চেম্বার ইন দ্য কোর্ট অফ কম্বোডিয়া, জাতিসংঘ এবং ন্যাশনাল কোর্ট মিলে হাইব্রিড ট্রাইব্যুনাল হয়েছে। আইসিটিওয়াই যেটা যুগোস্লাভিয়ার, আইসিটিআর যেটা রুয়ান্ডার, যেটা 90-এর দশকে শুরু হলো এই প্রায় 42 বছর পরে, সিয়েরা লিওন বা আফ্রিকার অন্য দেশের। এর বাইরে কিন্তু জাতিসংঘ যে সিকিউরিটি কাউন্সিল রেজলিউশন নেবে যখন অ্যাট্রোসিটিটা ঘটবে তখন এই বিচারের প্রশ্নে, কিন্তু জাতিসংঘের বিভিন্ন ফোরামে তো বিষয়গুলো তোলাই যায়। আমাদের জন্য কিন্তু আরেকটা বড় ঘটনা হচ্ছে রোহিঙ্গা সংকটটা। এই সংকটটা কিন্তু বাংলাদেশের গণহত্যাকে আবার সামনে নিয়ে এসছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে দেশবাসী যে এই যে 10 লক্ষ রিফিউজিকে বরণ করলো, পৃথিবীর ইতিহাসে কিন্তু এরকম খুব কম আছে। ইউরোপে 1000 সিরীয় উদ্বাস্তু নিয়েই কিন্তু হিমশিম খাচ্ছে, সব দরজা জানলা বন্ধ করে দিচ্ছে। একমাত্র ব্যতিক্রম জার্মানি, অ্যাঞ্জেলা মার্কেল। এবং অ্যাডামা ডিয়েং একটা কথা বলছিলেন যে আজকের পৃথিবীতে 3 জন রাষ্ট্রনায়ক আছেন, 3 নারী। তারা একটা পৃথিবীকে একটা দেখালেন মানবতার উদাহরণ। একজন নিউজিল্যান্ডের ইয়াং প্রাইম মিনিস্টার, এই এত বড় একটা সংকট তিনি কিভাবে মোকাবেলা করলেন, সব মানুষকে নিয়ে একটা সম্প্রীতির জায়গায় একটা মানবতার ঢাল তৈরি করলেন। অ্যাঞ্জেলা মার্কেল বলছেন যে তিনি জানেন যে নির্বাচনে এটা প্রভাব ফেলবে, তার ভোট কমে যাবে, বাভারিয়াতে কমেও গিয়েছিল, কিন্তু তিনি তো রিফিউজিদের বরণ করলেন। জার্মানিতে একটা বড় দক্ষিণপন্থী অংশ এটা নিয়ে সমাজে অনেক সংকট তৈরি করার চেষ্টা করলো। আরেকজন বললেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। তো ফলে আমরা কিন্তু অনেক ঘটনা ঘটে, কিন্তু এইখানে শেখ হাসিনার এই জায়গাটায় কিন্তু একটা খুব বড় বিষয়, সমাজটা কিন্তু এখানে যুক্ত। মিয়া সাপো, যিনি ইউএনডিপির এখানে রেসিডেন্ট ডিরেক্টর, তিনি কিন্তু সবসময় বলেন যে যখন হঠাৎ করে রোহিঙ্গা ইনফ্লাক্স শুরু হলো, কারা প্রথমে এগিয়ে গেল? তিনি বলেন যে স্থানীয় মানুষেরা এগিয়ে গেল এবং যার যা ছিল চাল ডাল নিয়ে, অনেকটা 71-এর মতো, শহর থেকে মানুষ গ্রামে ছুটেছে, গ্রামের মানুষ যার যা আছে তাই নিয়েই তাকে আশ্রয় দিয়েছে, আহার্য দিয়েছে। দুর্যোগে সবসময় সাধারণ মানুষ আসে। তো সেটার কারণ হচ্ছে ব্যাক ইন দেয়ার মাইন্ড 1971। আমাদের কিন্তু 60,000 রিফিউজি কিন্তু এই মংডুতে, এইসব জায়গাতে 71 সালে আশ্রয় নিয়েছিল।
ফলে মানুষের যে এই যে ভূমিকা এবং সরকার এবং প্রধানমন্ত্রীর যে নেতৃত্ব, এই সবটা মিলে, আর জাতিসংঘে যখন এই যে 2017-তে ক্রাইসিস হলো, প্রধানমন্ত্রী যে বক্তৃতা দিলেন সেখানে কিন্তু 71-এর গণহত্যাটাও বললেন, উদ্বাস্তু বললেন, আর রোহিঙ্গা এটা কিন্তু উঠে আসে এখন। রোহিঙ্গা ইস্যু নিয়ে যখনই কোনো একটা কথা হচ্ছে, স্টাডি হচ্ছে, আলোচনা হচ্ছে, যে বাংলাদেশ যেটা করেছে তার পেছনে হচ্ছে বাংলাদেশের ইতিহাস 1971। ফলে এই যে নানাভাবে বিষয়টা উঠে আসতেছে, এটাকে জোরদার করতে হবে কূটনৈতিকভাবে। দেখুন এখন কিন্তু 2017-তে তো আমরা এই দিবসটা পালন করা শুরু করেছি। এই বছর নিউ ইয়র্কে যে বাংলাদেশ মিশন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। আমরা কিন্তু ওই রাটগার্স ইউনিভার্সিটির সেন্টার ফর জেনোসাইড স্ট্র্যাটেজি যিনি ডিরেক্টর অ্যালেক্স হিন্টন, তাকে অনুরোধ করেছিলাম। তিনি কিন্তু আজকে নিউ ইয়র্কে তিনি থাকছেন মিশনে। আর মিশন ইনভাইট করেছে লিচটেনস্টাইনকে, যারা কিনা ওই রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট, এখন যে গণহত্যার একটা বড় দিক, সেটার চেয়ারম্যান এখন। আর রুয়ান্ডা, বসনিয়া, এইসব দেশের যারা পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ, তারা সেখানে সমবেত হচ্ছেন। ফলে এই উদ্যোগে তো কিন্তু ওই যে আন্তর্জাতিক স্বীকৃতির একটা প্ল্যাটফর্ম কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, এবং আগামীতে নিশ্চয়ই আরও অন্যান্য দেশে। আর সেখানে এটা যেহেতু একটা জাতীয় দিবস, জাতীয়ভাবে স্মরণ করার দিবস, পাকিস্তানের বাংলাদেশের দূতাবাসও এটা করবে। সেখানে যারা আসবার উইনিং পার্টনার তো আছে সমাজে। আসমা জাহাঙ্গীর এখন প্রয়াত হয়েছেন, তার বাবা তো একটা আরো অনেকে পালন করেছেন, আরও অনেকে আছে, আমরাও চিনি অনেককে। হ্যাঁ, তো ফলে এই যে আন্তর্জাতিকীকরণ, এটা আমাদেরকে খুব বড়ভাবে করতে হবে। আর জাতিসংঘের আনুষ্ঠানিক স্বীকৃতির বিষয় নেই। আর যেটা আছে যে আর্মেনিয়ার জেনোসাইডটা যেহেতু খুব ডিনায়ালে ছিল, আমাদেরটাও কিন্তু পাকিস্তান ডিনায়ালে ছিল, কিন্তু আন্তর্জাতিকভাবে কিন্তু সেটা টিকছে না। আর্মেনিয়ানরা বিভিন্ন দেশে, যেহেতু একটা বিশাল আর্মেনিয়ান গোষ্ঠী আছে, তারা ওইসব দেশের পার্লামেন্টে রেজলিউশন মুভ করিয়েছে। ওইটা একটা এক্সাম্পল হতে পারে আমাদের জন্য। কিছু কিছু দেশ তো আছে খুব আগ্রহী হতে পারে, কানাডা একটা, সুইডেন, বা এটা একটা দেখা যেতে পারে যে এটা সব দেশই সব পার্লামেন্টে নিতে হবে ওইরকম না। আর নেওয়ার ক্ষেত্রে ওইখানে যে অনাবাসী বাংলাদেশি বা ওইখানকার নাগরিক বাংলাদেশি, তাদেরও একটা ভূমিকা নেওয়ার আছে। পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয়টা কিন্তু আমার এই যে গণহত্যাকে মোকাবেলা করে বিচার করে আমি যা কিছু করেছি, তার সবচেয়ে বড় আনফুলফিল্ড টাস্ক অফ হিস্ট্রি যে পাকিস্তানকে দায়বদ্ধ করতে হবে এই গণহত্যার জন্য। এখন ক্ষমা চাওয়ার আগে আমাকে যেটা করতে হবে যে পাকিস্তানের বিচার, সেটা আইসিসি দিয়ে সম্ভব না, কিন্তু মানে এখন তো আন্তর্জাতিকভাবে আনুষ্ঠানিকের সঙ্গে তো আরও অনেক কিছু পথ আছে। আর সেই বিচারের কিন্তু আমাকে ডকুমেন্টেশন, ইনডাইটমেন্ট, এগুলো তৈরি করা। এখন আমরা 195 জন যুদ্ধবন্দী বলি, কিন্তু এই 195 জন তো এই ভূমিতে যারা ছিল, এদের নেতারা তো রাওয়ালপিন্ডিতে ছিল, তারাও তো পার্ট অফ জেনোসাইড, কমান্ড রেসপন্সিবিলিটি তাদের। তার সঙ্গে কিন্তু এখন আরও উঠে আসে আন্তর্জাতিক আলোচনায়ও ক্রিস্টোফার হিচেন্সের যে বই দ্য ট্রায়াল অফ হেনরি কিসিঞ্জার। হেনরি কিসিঞ্জারের ভূমিকাটাও তো, যেটা বলা হয় গণহত্যার সংজ্ঞায় যে কমপ্লিসিটি, অ্যাবেটমেন্ট, সবগুলোতে সে যুক্ত। ফলে আন্তর্জাতিকভাবে এই কাজটা আমাদের খুব জোরে এখন করতে হবে। 2021-কে টার্গেট করে আমি যেন বিশ্ব সমাজকে, বিশ্ব জনমতকে সমবেত করতে পারি, এবং পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে, সম্পদের ভাগ দিতে হবে, এবং গণহত্যার জন্য যারা দায়ী তাদের শাস্তি বিধান। আমি এটার সাথে একটু হাফ মিনিট হলো যে রোহিঙ্গাদের বিষয়টা, এটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে সরকার কিন্তু প্রথম রিজিড ছিল। বেগম খালেদা জি কিন্তু প্রথম বলছে যে না, তাদেরকে আমরা সেই আলোচনা আজকে না যাই। এই বিষয়গুলো আসতে হবে যে সবাই যার যতটুকু অবদান আছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের এই আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমরা আজকের আলোচনা শেষ করছি 71-এর মহান মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে, এবং সেই সাথে আমাদের যার নেতৃত্বে এই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় 4 নেতা, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামীকাল রাত 10টায়। শুভরাত্রি।